আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিকটেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে অংশীদারিত্বের নতুন যুগের সূচনা হয়েছে। তিনি বলেন, থাইল্যান্ড চাইলে বাংলাদেশ সমুদ্র সৈকত জায়গা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। এ সফর দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে বিশেষ গুরুত্ব রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া 2024 সালের মধ্যে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের প্রার্থিতা পেতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গেল 24 এপ্রিল 6 দিনের সফরে সেখানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদনে, ফসল উৎপাদনে, ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক গবেষণা এবং অনেক উৎকর্ষতা আছে, আপনারা জানেন। আমরা এসব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কিভাবে আরও আমাদের গবেষণার ফসল হিসেবে কী আমরা দুই দেশে ভাগাভাগি করতে পারি বা এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি, সে বিষয়টা আছে। ব্যবসা বাণিজ্য এবং আর থাইল্যান্ড যেহেতু এখানে পর্যটনের দিক থেকে তারা অনেকটা অগ্রগামী, সে অভিজ্ঞতাটাও আমরা নিতে পারি এবং তাদেরকে আমরা বলছি এখানে কিন্তু বিনিয়োগও করতে, যে সেখানে আমরা জায়গাও দিতে পারবো। পাশাপাশি আমাদের যে 80 মাইল লম্বা আমাদের বালুকাময় সমুদ্র সৈকত রয়েছে, এই সমুদ্র সৈকতেও আমি আহ্বান করছি যে তারা এখানে পর্যটনের জন্য যদি চায় আমরা জায়গা দেবো এবং তারা সেটা উন্নত করতে পারবে। কাজে এইভাবে আমি মনে করি যে আমাদের এই সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। দেশের 3 বিভাগে হিট অ্যালার্ট বহাল থাকলেও ঢাকা এবং আশপাশে আজ থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সন্ধ্যা নাগাদ ঢাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। টানা 1 মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত আবহাওয়ার পর এমন সুখবরে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। যদিও এই বৃষ্টিতে সারা দেশে চলমান তাপপ্রবাহে বড় কোনো পরিবর্তন আসবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে 5 মে থেকে সারা দেশে টানা বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হবে। কেবল বাংলাদেশই নয়, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে তাপপ্রবাহ চলছে। 1 মাসেরও বেশি সময় ধরে টানা বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে নগর জীবন। ঢাকা বিভাগের যে পূর্বাঞ্চলগুলো আছে এবং সেই সাথে বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দমকা হওয়া, জড়ো হওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে এবং সেই সাথে কিন্তু তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। এবং আমাদের যে সিভিয়ার যে হিটওয়েভ আছে সেই হিটওয়েভগুলি কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলে আছে এবং আস্তে আস্তে ওইসব অঞ্চলে বৃষ্টিপাত হতে আরও 2-1 দিন সময় লাগবে, তবে তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। তীব্র তাপদাহের পর চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। খুলনায় বৃষ্টি না হলেও কমেছে তাপমাত্রা, তবে উত্তরের কোথাও তাপমাত্রা কমেনি। এদিকে রাঙ্গামাটি, কক্সবাজার ও খাগড়াছড়িতে বজ্রপাতে মারা গেছেন 6 জন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। হিট অ্যালার্ট চলছে, কিন্তু চট্টগ্রামে সকালের বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে নগরবাসীকে। কমেছে তাপমাত্রা। একইভাবে রাঙামাটিতে ভোর থেকে থেমে থেমে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতে রাঙামাটিতে মারা গেছেন 3 জন। গরম কমে শহর জুড়ে এসেছে শীতলতা। খুলনাতেও সূর্যের তেজ ছিল অনেকটা কম, কমেছে তাপমাত্রা। আকাশ জুড়ে মেঘের কারণে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি হয়নি। আজকে একটু বাতাস আছে, যার কারণে একটু গরমটা চাপটা কম আছে। তাপমাত্রা অন্য দিনের তুলনায় একটু কম মনে হচ্ছে। আজকের থেকে একটু আর কি জীবনটা একটু সচ্ছলা পাচ্ছে। তবে রাজশাহীতে কমেনি তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রির ওপরে। প্রচণ্ড গরমে একটু স্বস্তি খুঁজে নিতে পদ্মা পাড়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন মানুষ। গরমে গাড়ি চালানো যাচ্ছে না, মাথা টাথা ঘুরে যাচ্ছে, গাছ ছায়াতে এসে বই থাকে, চোখ মুখে পানি দেওয়া লাগছে। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য দিন গুনছেন মেহেরপুরের মানুষ। মরুর উষ্ণতা ছড়ানো রোদে বেশি কষ্টে আছেন শ্রমজীবী। গৃহপালিত পশু ও ফসল নিয়েও দুশ্চিন্তায় চাষিরা।
যশোরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাস্তায় চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। এর মধ্যে লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। বিদ্যুতের কারণে আরো বেশি কষ্ট, না মানে মানুষ লোকে বেরোতে পারতেছে না ঘরে থাকতে পারতেছে। যশোরের তো তাপমাত্রা 42-43 কন্টিনিউয়াসলি থাকতেছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আর এর থেকে মুক্তি পাওয়ার একটা পথ খোঁজা উচিত। রাজবাড়ীতেও গরমের কারণে কাজ করতে না পেরে অনেকে আশ্রয় নিচ্ছেন গাছতলায়। চাহিদা বেড়েছে আখের রস, ডাব সহ তরল খাবারের। ভাড়া মারতে পারতেছি না, জানি যাচ্ছি সানি পাকা গরম, সবকিছু গরম। এই গরমের জন্য বাচ্চারা তো এখন সোজা হাসপাতালও জায়গা পাইতেছে না। গরমের কারণে সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 12 জন সহ মোট 128 জন রোগী ভর্তি আছেন। বনশ্রী হালদার, 71। তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানীর নিম্নয়ের পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে বিভিন্ন জায়গায় খাবার পানীয় শরবত বিতরণ করা হচ্ছে। চলছে বিভিন্ন সামাজিক উদ্যোগ। দুপুরে মিরপুর 10 নম্বর গোলচত্বরে তাসাউফ ফাউন্ডেশনের পক্ষ থেকে লেবু শরবত বিতরণ করা হয়। রিকশা চালক, সিএনজি চালক থেকে শুরু করে চলতি পথে বাস যাত্রীরাও ঠান্ডা শরবত পান করতে পারছেন। তাসাউফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানান, মিরপুর ছাড়াও আগারগাঁও, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তৃষ্ণার্ত মানুষের জন্য এই উদ্যোগ চলমান আছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হুসাইন আল মাইজভান্ডারের নির্দেশে তাসাউফ ফাউন্ডেশনের মানবিক এই উদ্যোগ। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে 54টি ওয়ার্ডের প্রতিটিতে 3টি করে স্পটে খাবার পানি বিতরণ করা হচ্ছে। এটা হচ্ছে আমরা মিরপুর 10 নম্বর দিচ্ছি, মোহাম্মদপুর দিচ্ছি, আগারগাঁয়ে দিচ্ছি, এবং যারা রাস্তা সাধারণত রিক্সা চালক, যারা দিনমজুর, হ্যাঁ, ওনাদেরকেই আমরা এগুলো বেশি দিচ্ছি। ঠিক আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ যারা একটু তৃষ্ণার্ত তারাই আসছে আমাদের কাছে যে একটু পানির জন্য, তা আমরা ওনাদেরকেও এই পানি দিচ্ছি। বিশুদ্ধ পানি তীব্র সংকটে পড়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার শতাধিক গ্রামের হাজারো মানুষ। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়েও মিলছে না বিশুদ্ধ খাবার পানি। নির্দিষ্ট সময় বৃষ্টি না হয় শুকিয়ে গেছে পাহাড়ের প্রাকৃতিক পানির উৎস ছড়া ও ঝিরিগুলো। বাধ্য হয়ে পুকুরের দূষিত পানি ব্যবহার করে অনেকেই ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। এদিকে 2011 সালে বাঘাইছড়ি পৌরসভার মধ্যমপাড়া ও মুসলিম ব্লক এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য 3,10,00,000 টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিলেও 15 বছরেও তা আলোর মুখ দেখেনি। এ বিষয়ে বাঘাইছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুশো খিসার সাথে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতে এপ্রিল মাসে রেকর্ড ভাঙা গরমে 9 জনের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মে মাসেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বিভিন্ন রাজ্যে। এর মধ্যে দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া এবং গুজরাটে মে মাসে 5 থেকে 8টি অতিরিক্ত তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। গত এপ্রিল মাসে ভারতের পূর্বাঞ্চলীয় পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি তাপদাহ বয়ে যায়, যা ছিল গত 15 বছরের সর্বাধিক। আরেক রাজ্য উড়িষ্যাতেও ছিল তীব্র গরম, সেখানেও গত 9 বছর রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। 2016 সালের এপ্রিল মাসের পর এই প্রথম টানা 16 দিন তাপপ্রবাহ দেখেছে ওড়িশা। মূলত কালবৈশাখীর দেখা না মেলাতেই তাপমাত্রা বেড়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে আগামী 2রা জুন পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দেন। আসামিদের পক্ষে আইনজীবীরা পূর্ব শর্তে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত 2 এপ্রিল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসামস জবরুল হোসেন। তিনি পরবর্তী বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ মামলাটি বদলির আদেশ দেন। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন, আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন। এই বিহেভগুলি কেন হচ্ছে? একটি প্রশ্ন আপনারা যেটা বলছেন সেটা তো সরকার নিজেই ঘোষণা করছে, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, আমরা এটার শেষ দেখব, আমরা এটার প্রতিশোধ নেব। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই মামলা সমূহ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দাখিলকৃত চার্জশিট, কগনিজেন্স এবং তার বিরুদ্ধে চার্জ কেন গঠিত হবে সে বিষয়ে
26 কোটি টাকা কিভাবে আত্মসাৎ হয়েছে শ্রমিকের সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব। চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মিল্টন সামাদ্দারকে মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। মৃত ব্যক্তিদের সনদ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। মিল্টনের বিরুদ্ধে এটি ছাড়াও মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও 2টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান ডিবি প্রধান। প্রয়োজনে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এর আগে বুধবার রাতে মিরপুর থেকে গ্রেফতার করা হয় মিল্টন সামাদ্দারকে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশকে দেওয়া রেটিংয়ের বিষয়ে ভুল স্বীকার করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। একথা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভুল, অর্ধসত্য ও অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশকে 163তম দেখেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এ নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে তারা ভুল স্বীকার করে। তারা সংশোধন করে পুনরায় সূচক প্রকাশ করবে। এ সময় তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, কিন্তু এর অপব্যবহার কাম্য নয়। সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইতো তাহলে দেশে গণমাধ্যমের সংখ্যা এত বাড়তে দিত না। দেশের এত গণমাধ্যমই প্রমাণ করে মত প্রকাশের স্বাধীনতায় সরকার কতটা আন্তরিক। RSF এর যে র্যাঙ্কিংটা 163 out of 180, this is impossible. So তখন আমরা we wanted to get into it যে what if there is anything wrong in there, এটা কিভাবে সম্ভব? How can Bangladesh be worse than Afghanistan? এটা কি possible? Common sense এ তো বলে না, তাই না? তো আমরা তখন এটা ভিতরে ঢুকলাম, we went into this year, we found some error, I won't say error, some weaknesses in the methodology. There were some false or incorrect information, and then I wrote a letter to the RSF, and what happened is they have acknowledged some of the information which was incorrect and they have removed it. জ্বালানি খাতে অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ক্যাবের সভাপতি। তিনি বলেন, জ্বালানি খাত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ দাতা সংস্থাগুলোর ভর্তুকি কমানোর যে পরামর্শ দিয়েছে, এর বিপরীতে জ্বালানি খাতের অস্বচ্ছতা ও দুর্নীতি কমিয়ে দাম সমন্বয় করা দরকার। বিদ্যুৎ খাতের অপরিকল্পিত ব্যয় ও দুর্নীতি বন্ধ না করে দাম বাড়ানো সরকারের সেবা নয়, ব্যবসায়িক মনোবৃত্তি প্রকাশ করে। সরকার জবাবদিহি করতে চায় না বলে এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে। ন্যূনতম ব্যয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নীতিমালা করা হলে এ খাতে যে ঘাটতি আছে তা মূল্যবৃদ্ধি ছাড়াই সমন্বয় করা সম্ভব বলে মনে করে ক্যাব। 2000 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, আর কি বলবো? ঠিক না, আর তো কিছু বলার নেই, এটাই তো যথেষ্ট। হ্যাঁ, এটা থেকেই তো সব বেরিয়ে যায় এখানে কি হচ্ছে আর কি আছে। যে সবাই কিন্তু এটাই বলছে যে আস্তে আস্তে সৌর বিদ্যুৎ বা রিনিউয়েবল এনার্জির দিকে আমাদের যাওয়া উচিত। IMF এর দ্বারস্থ হওয়াটাকেই আমার কাছে মনে হয়েছে একটা আমাদের অর্থনীতির জন্যে, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের যে অবস্থা, এই অবস্থাটাকে আরও সংকটপূর্ণ করার একটা রাস্তা আমরা খুলে দিয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা মানছে না শিক্ষার্থীদের একটি পক্ষ। আজও দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে পড়েছে তারা। শিক্ষার্থীরা জানান, উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের কারণে একটি বিশ্ববিদ্যালয় বন্ধ হতে পারে না। তারা আরও জানান, মঙ্গলবার আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে রয়েছেন। কাজী ইনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রশাসনের সিদ্ধান্ত না মেনে দ্বিতীয় দিনের মতো ব্যানার ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর আগে বুধবারও আলাদা আলাদা ব্যানারে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার এখানে একটাই কথা, এক্ষেত্রে আমাদের কি দোষ? আমরা কি করেছি? বিজ্ঞমান মানুষ ওনাদের তো বিবেক রয়েছে, ওরা তো উচিত যে সুষ্ঠুপূর্ণভাবে একটা মিটিংয়ের মাধ্যমে যদি ওরা সমস্যার সমাধান করে। আমরা চাচ্ছি যে একটা সাতদের মধ্যে যেগুলো ঝামেলা হয়েছে এগুলো মিটমাট করে এমনভাবে করবো যাতে সাধারণ শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। এই সমস্যার কারণে আমাদের সেশন জটের মতো খারাপ পরিস্থিতির মধ্যে শিকার হতে হবে। এমনি তো করে না, কারণ আমাদের
অনেকটা সময় লস হয়ে গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, খুব শিগগিরই আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহে হয়তোবা শিক্ষক সমিতির সাথে আমরা একটা আলোচনায় বসে এই সমস্যার সমাধান করতে পারবো। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা মেসেজ আমরা দিতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য মূলত, তো শিক্ষার্থীরা যাতে ক্লাস পরীক্ষা আবার ফিরে আসতে পারে সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যা যা করা দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। এদিকে উপাচার্যের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অনড় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। উনি এই নিয়মিত ছাত্রছাত্রীদেরকে হল থেকে বের করে দিয়ে ওনার উদ্দেশ্য হচ্ছে বহিরাগত সন্ত্রাসীদেরকে হলে ঢুকাবেন এবং এই সন্ত্রাসীদের মাধ্যমে উনি আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢুকার চেষ্টা করছেন। শিক্ষক সমিতির 7 দফা দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগের দাবিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এর জেরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একদিন পর বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের কেউ কেউ প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ছাড়ে। মনিরা কাজরি, ৭১। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে শুরু হয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, যেখানে অংশ নিয়েছেন দেশ ও বিদেশের স্বনামধন্য গবেষক ও বিশেষজ্ঞগণ। বৃহস্পতিবার সকালে MIST-তে 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির 6টি আসরে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং জাপান সহ অন্তত 10টি দেশের গবেষকরা। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার নেটওয়ার্ক এবং সাইবার নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে MIST জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশেষ স্থান তৈরি করতে পেরেছে বলে জানান বক্তারা। তুচ্ছ বিষয় নিয়ে সিলেট জর্জ কোর্টে আইনজীবী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক নারী আইনজীবীর থাপ্পড়ে আহত হয়েছেন 2 নারী কনস্টেবল। পুলিশের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরীর শাহপরান থানার GROর কাছে একটি মামলা নিয়ে কথা বলতে যান এক নারী আইনজীবী। কথাবার্তার এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে 2 নারী কনস্টেবলের চুল ধরে টেনে থাপ্পড় দিয়ে পালিয়ে যান ওই নারী আইনজীবী। পরে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে মিছিল ও সভা করার সময় আবারও পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আবার হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরে সিনিয়র আইনজীবী পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন। 3 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রাজবাড়ীর সাথে সব রুটের রেল চলাচল। এর আগে খুলনা থেকে আসা একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। রাজবাড়ী স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, সকালে মালবাহী ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে। এরপর 7:30টায় রাজবাড়ী 2 নম্বর রেলগেট এলাকায় ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন বন্ধ হয়ে রাজবাড়ীর সাথে ঢাকা, দৌলতী এবং খুলনা রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিজার্ভ ট্রেন কাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামে আগুনে পুড়ে গেছে 20 বিঘা জমির পানের বরজ। বরজ মালিকরা জানান, বুধবার এশার নামাজের সময় আগুন লাগে। আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুণ্ড থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 1/2 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বরজ মালিকরা। রংপুরে বেড়েছে মশার উপদ্রব। মশারি ও কয়েল জ্বালিয়েও মশা থেকে রক্ষা পাচ্ছেন না বলে জানিয়েছে নগরবাসী। এলাকার লোকজন বলছে, শ্যামা সুন্দরী খাল এখন মশা তৈরির প্রজনন কেন্দ্র। বিষয়টি জানার পরও মশা নিধনে একেবারেই উদাসীন সিটি কর্তৃপক্ষ। মেয়র বলছেন, কার্যকরী ওষুধ না পাওয়ায় মশা নিধনের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। শাহবাজ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ময়লা আবর্জনার ভাগাড়ে ডিম পাড়ছে মশা। পরে হাজার হাজার মশা জন্ম নিয়ে উড়ে যাচ্ছে বিভিন্ন বসতবাড়িতে। আর সেই মশার কামড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। মশা তৈরির প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল। কয়েক বছর থেকে খালটি সংস্কার না হওয়ায় খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। তারা বলছেন, খালটি পরিষ্কার ও মশক নিধনে কোনো কার্যক্রম নেই সিটি কর্পোরেশনের। আবর্জনার তো সাফ করার কোনো বুদ্ধি পড়ছে না। এই যে সাফ না করা পর্যন্ত ওটা ভালো হচ্ছে না। ওই সিটি কর্পোরেশনের লোক আসে না, তো এত মশা দেখেন না, কয়েল লাগেও তো মশা দূর হচ্ছে না। বাজেট আসে, এরা অবশ্যই এগুলো খায় ফেলায়। যদি না খাইতো তাহলে অবশ্যই কাজ হতো। অবশ্যই মশা থেকে পরিত্রাণ চাই, কারণ এই মশার কামড়ে তো আমরা তো অস্থির। তবে সিটি মেয়র বলছেন, সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছি এবং এই কাজগুলো আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু করব।
এই পর্যায়ে আসে আমার প্রধান নির্বাহীকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। এটা বিভাগীয় কমিশনার অফিসেও একটা মিটিং হয়েছে, যেই ব্যাপক মশার প্রকোপ কীভাবে কমানো যায় এই ব্যাপারে কিন্তু একটা মত বিনিময় সভা হয়েছে। সেখানে আমাদের প্রতিনিধি গিয়েছিল এবং এই সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল ব্যবহার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ। যদি সম্ভব হয় তাহলে আমাদের মশারি ইউজ করলে তাহলে অন্তত এই ক্ষতিকারক দিক থেকে আমরা হয়তো কিছুটা হলেও রক্ষা পাবো। শুধু সরকারের উপর ছেড়ে দিলে হবে না, সিটি কর্পোরেশনের উপর ছেড়ে দিলে হবে না, নিশ্চয়ই আমাদের ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু আমরা আমাদের আশপাশটা নিজের বাড়িঘরগুলো পরিষ্কার রাখতে পারি। এখানেও কিন্তু আমাদের জনসচেতনতা প্রয়োজন আছে। পরিবেশবিদরা বলছেন 8 কিলোমিটার দূরে বয়ে চলা শ্যামাসুন্দরী খালটি পরিষ্কার করা না হলে এডিস মশার লার্ভা তৈরির শঙ্কা রয়েছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে নগরবাসী। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর।